সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ 10 জানুয়ারি। আমরা ক্লাসে যাওয়ার আগেই একটু বলে নিতে চাই, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে রাজশাহী কলেজে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে। তোমরা ইতিমধ্যে বিষয়টি হয়তো বা জানতে পেরেছ। আর পরিস্থিতি হয়তো বা আমাদের অনুকূলে থাকলে এই আজকের এই দিনটি তোমরা কলেজে এসে উপভোগ করতে পারতে। তো যাই হোক, আজ একটি ঐতিহাসিক দিন। আমি আবারও বলছি যে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনা করে আমার ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর জেনারেল। তিনি 1828 সাল থেকে 1835 সাল পর্যন্ত তিনি গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসীন ছিলেন। তো তার এই দীর্ঘ সময়টি 1828 থেকে 1835 সাল পর্যন্ত, এই সময়টা মূলত সাম্রাজ্য বিস্তার। এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত গভর্নর জেনারেলের দিকগুলা কি বলে যে কার্যাবলীগুলো আমরা বা তার যে গভর্নর জেনারেল সম্বন্ধে আলোচনা করেছি, সেগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সাম্রাজ্যবাদের বিষয়টি, পররাজ্য দখলের বিষয়টি। কিন্তু উইলিয়াম বেন্টিংয়ের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। তবে এমনটি কিন্তু না যে তার সময়ে ব্রিটিশ স্বার্থ রক্ষিত হয়নি, এরকম কিন্তু না। তবে কিছু সংস্কার সাধন তারা করেছিলেন, হয়তোবা নিজেদেরও কিছু ভালো লাগা থেকে, আবার কিছু মানবিকতার জায়গাগুলো থেকে এই সংস্কারগুলো সাধন করেছিল। তো নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে যে সামাজিক সংস্কারগুলো, এই জায়গাগুলো তাদের আসলে কৃতিত্ব দিতে হবে। যে প্রথাগুলো ছিল সেটা খুবই অমানবিক প্রথা, আমরা সেই জায়গাগুলোতে যাব। তো শুধু ভূমিকাতে আমরা এটুকু বলে নিচ্ছি যে অন্যান্য, বিশেষ করে আমরা একটু সিরিয়াল ব্রেক করে চলে গেছিলাম লর্ড ডালহৌসির সংস্কার সমূহে, এবং তার সাম্রাজ্যবাদী যে নীতিগুলো ছিল, আমরা বলেছিলাম যে ডক্ট্রিন অফ ল্যাপস, মানে সত্যবিলোপ নীতি। সেখানে তোমরা বুঝতে পেরেছিলে যে যুগ যুগ ধরে চলে আসা যে ভারতীয় জনসাধারণ, বিশেষ করে হিন্দু জনসাধারণের যে একটা নিয়ম ছিল যে যাদের অপুত্র, তারা যে কোনো সন্তান দত্তক নিতে পারতেন, এই অধিকারগুলো তারা দীর্ঘদিন ধরে তারা ভোগ করে আসছিলেন, এবং সেগুলাকে অস্বীকার করে লর্ড ডালহৌসি সে অধিকারটাকে হরণ করেছিলেন। আর আমরা আজকে 1828 সাল থেকে 1835 সাল পর্যন্ত এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের তার কার্যাবলী এবং সংস্কার সমালোচনা করব। তবে এখানে তিনি মূলত তার পরিচিত এই জন্যই যে তার সামাজিক সংস্কারের ক্ষেত্রে। তবে শুধু সামাজিক সংস্কারে তার কার্যাবলী সংস্কার সীমাবদ্ধ ছিল না, তিনি অন্যান্য ক্ষেত্রেও সংস্কার সাধন করেছিলেন। তো সেই বিষয়গুলো আমরা বলবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তার সংস্কারে যাওয়ার আগে তার ভূমিকাগুলো আমরা একটু বলে নিচ্ছি। যে 1820 সালে তিনি গভর্নর জেনারেল গভর্নর হয়ে আসেন। হুইগ দলের বা উদারপন্থী দলের তিনি সমর্থক ছিলেন। হুইগ আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। ভারতের শাসন বিচার ও অন্যান্য ক্ষেত্রে সংস্কার প্রবর্তন করতেন। এ সময় বেন্থামের হিতবাদী দর্শনের বিশেষ প্রভাব দেখা দেয়। তিনি এই প্রভাবের বাইরে ছিলেন না। বেন্টিংয়ের বন্ধু ছিলেন বেন্থাম এবং জর্জ গ্রোট। জেমস মিলও ছিলেন তার এই বন্ধুদের কাতারে। আচ্ছা, তিনি মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর ছিলেন 1803 থেকে 1807 সাল পর্যন্ত। ভেলোরের সিপাহী বিদ্রোহের দমনে ব্যর্থ হলে তাকে স্বদেশ প্রত্যাবর্তন করতে হয়। তার রাজত্বকাল বিজয়ের জন্য নয়, নানাবিধ সংস্কারের জন্য বিখ্যাত হয়ে আছে। হুইগ মতবাদে বিশ্বাসী ছিলেন, তবে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরোধী তিনি ছিলেন না। তবে ব্রিটিশদের কিছু দায়িত্ব তিনি স্বীকার করতেন, যে রাজত্ব চালানোর পাশাপাশি, শাসন কার্য পরিচালনার পাশাপাশি তিনি এটা বিশ্বাস করতেন যে ব্রিটিশদের কিছু দায়িত্ব থাকবে। আচ্ছা, ভারতে কী ধরনের শাসন ব্যবস্থা থাকবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। এ ব্যাপারে তিনটি মতের আবির্ভাব হয়। প্রথমটি হচ্ছে রক্ষণশীল, উদারনৈতিক এবং সংস্কারপন্থী মতবাদ। আচ্ছা,
রক্ষণশীলরা রক্ষণশীল যারা তারা মনে করতেন যে ভারতের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাটা হচ্ছে মুঘলদের সময়ের যে শাসন ব্যবস্থা ছিল সেটারই ধারাবাহিকতা মাত্র। তো মুঘল শাসনের ভাবধারা অনুসরণ করে ভারতের শাসন পরিচালিত হওয়া উচিত, এইটা তারা মনে করতেন, এই রক্ষণশীল যারা তারা। হারেস, হেমান, উইলসন প্রমুখ রক্ষণশীল চিন্তাবিদ ইউরোপীয় সভ্যতার শিক্ষা ও শাসন ব্যবস্থা ভারতবর্ষের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারে তারা ঘোর বিরোধী ছিলেন। তারা চাচ্ছিলেন যে ভারতের যে ধরনের শাসন ব্যবস্থা আছে মুঘল ধাঁচের সেইটি অটুট থাকুক এবং ওই বিষয়টাকে বলবৎ রেখে ব্রিটিশরা সেখানে শাসন কার্য পরিচালনা করবে, এইরকম মতের অনুসারী ছিলেন রক্ষণশীলরা। তো আমার মনে হয় যে রক্ষণশীল নামটাতেই তোমরা বুঝতে পারছো যে রক্ষণশীল বলতে পরিবর্তন চাই না, যারা পুরাতন কিছুকে আঁকড়ে ধরে তারাই হচ্ছে রক্ষণশীল। আচ্ছা, কর্নওয়ালিস, মেটাফিক, মনরো, এলফিনস্টন প্রমুখ উদারপন্থী টরিগণ মনে করতেন ভারতের চিরাচরিত যে প্রশাসনিক বিচার আইন কাঠামো এইটাকে ঠিক রেখে ক্ষেত্র বিশেষের সাবধানতার সাথে, এখানে বলা হচ্ছে যে তাদের যে চিরাচরিত যে প্রশাসনিক যে ব্যবস্থাটা আছে, তাদের যে বিচার ব্যবস্থা আছে, আইন আছে, এই কাঠামোগুলোকে ঠিক রেখে ক্ষেত্র বিশেষে সাবধানতার সাথে সংস্কার সাধন করে যুগোপযোগী করাই হবে উত্তম। তবে এখানে কিন্তু লক্ষণীয় বলা হচ্ছে যে সবগুলোই কিন্তু না, বলা হচ্ছে যে এই যে আইন বিচার এগুলাকে আগের মতো রেখে দিয়ে কোনো জায়গাতে পরিবর্তন আনার তারা পক্ষে, এবং সেটা বলা হচ্ছে যুগোপযোগী, ওরা যুগের উপযোগী করে তোলা। পরের গুলো ছিলেন আমূল সংস্কার, এবং এর পরের যে বিষয়টা হচ্ছে যারা সংস্কারপন্থী এরা হচ্ছে যে আমূল সংস্কারের পক্ষপাতী। তাদের কথা হলো যে পুরাতন জরাজীর্ণ যেগুলা আছে সেগুলাকে পরিবর্তন করে সংস্কার সাধন করতে হবে। জেরেমি বেনথাম, জেমস মিল প্রমুখ সংস্কারপন্থী দার্শনিকগণ মনে করতেন ইউরোপীয় আলোকিত দর্শনের ভাবধারায় ভারতের সমাজ কাঠামোকে ঢেলে সাজাতে হবে। অর্থাৎ তাদের যে ধারণা ছিল যে এনলাইটেন, পাশ্চাত্য ইউরোপের ইংল্যান্ডের লোকজন যে এনলাইটেন পিপুল, তাদের যে ধারণা ছিল শিক্ষিত সভ্য, তো তাদের ধারণা ছিল যে তাদের যে দর্শন অনুযায়ী, তাদের ভাবধারা অনুযায়ী এই ভারতীয় সমাজ কাঠামোকে ঢেলে সাজাতে হবে। আচ্ছা, আমরা যেহেতু বললাম যে তিনি এর আগে উইলিয়াম বেন্টিং গভর্নর হয়ে ভারতে এসেছিলেন, তো 1828 সালে তিনি আবার আসলেন ভারতে, দ্বিতীয়বার ভারতে আসলেন তিনি গভর্নর জেনারেল হয়ে। 1828 সালে তিনি দ্বিতীয়বার ভারতবর্ষে আসেন, আর ইতিপূর্বে তিনি মাদ্রাজের গভর্নর ছিলেন আমরা বলেছিলাম। আচ্ছা, তার সংস্কারের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি যে শাসন সংস্কার। তার শাসন সংস্কারের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আমরা বলি শাসন বিভাগের যে সংস্কার, এখানে বলা হচ্ছে ইতিপূর্বে আমরা আজকের ক্লাসে আমরা যখন শাসন সংস্কার বিষয়টা বলবো, এখন পূর্বের বিষয়টাতে একটু তোমাদের মাথায় নিতে হবে যে লর্ড কর্নওয়ালিসের সময় তোমাদের বলেছিলাম উনি একটা বিষয় মনে করতেন যে ভারতীয়রা অসৎ এবং শাসন কার্যের ক্ষেত্রে, প্রশাসনের কার্যক্রমের ক্ষেত্রে তাদের দক্ষতা ছিল না। সবচেয়ে মনে করতো যে তারা খুবই দুর্নীতিপরায়ণ। তো এই চিন্তা ভাবনার বশবর্তী হয়ে সেই সময়ে 500 পাউন্ডের অধিক বা তাদের বেশি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ দেওয়া হতো না সেই সময়। এই যে উচ্চ বেতনের বিচারক পদেও বিচারক এবং ভারতীয় বিচারকদের উচ্চ বেতন পদ তিনি এই সময় উচ্চ বেতনের বিচারক পদে ভারতীয় বিচারকদের উচ্চ বেতন বা পদমর্যাদার ব্যবস্থা করেন। ডেপুটি কালেক্টর এবং সদর আমিন পদে নিযুক্ত করার ব্যবস্থা করেন। প্রাদেশিক আপিল আদালত এবং ফৌজদারি ভ্রাম্যমাণ আদালতগুলো তিনি বিলোপ করেন, এবং এই বিষয়গুলো পরিচালনার জন্য জেলা বিচারকদের দায়িত্ব দেওয়া হয়। কালেক্টরদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। আচ্ছা, এইখানে কয়েকটি জেলা মিলে সেই সময় তোমার বিভাগের প্রচলন করা হয়, এবং বিভাগের দেখভালের দায়িত্ব অর্পণ করা হয় বিভাগীয় কমিশনারের হাতে। জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, পুলিশ সুপারিনটেন্ডেন্টকে কমিশনারের উপরে ন্যস্ত করা হয়। অর্থাৎ এই পোস্টগুলো বললাম, এগুলা বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করা হবে। আচ্ছা,
এখানে এক ব্যক্তি অনেক অনেক দায়িত্ব থাকে বিধায় তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি বিচারের দায়িত্ব দেন। তবে কালেক্টর আর ম্যাজিস্ট্রেট এক ব্যক্তি হবেন না বলা হয়। আচ্ছা, তার সময়ে বোর্ড অফ রেভিনিউকে কলকাতা থেকে এলাহাবাদে নিয়ে আসেন বিচারালয়। সেই সময় বিচারালয়ের ভাষা ফার্সি থেকে দেশীয় ভাষা চালু করেন। ফার্সি ভাষাটা তোমরা বুঝতে পারছো, মুঘল আমলে ফার্সি ভাষাটা প্রচলিত ছিল, তো সেইটার পরিবর্তে বলা হলো যে দেশীয় ভাষায় এই আদালতগুলো চলবে। আর এই সময় তার সময়ে প্রথম জুরি ব্যবস্থা চালু করেন, এবং এই যে জুরি ব্যবস্থায় তোমরা বুঝতে পারছো যে একের অধিক বিচারক থাকতেন। দেশীয় বিচারকরা এই জুরি বোর্ডের সদস্য হতে পারতেন। পেনাল কোড, তিনি সেই সময় ভারতীয় পেনাল কোড রচনা করেন। আগে ফৌজদারি মামলার ক্ষেত্রে মুসলিম আইন এবং গভর্নর জেনারেলের ঘোষিত আইন অনুসরণ করা হতো। তিনি মেকলের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন এবং তাদের প্রচেষ্টায় ভারতীয় দণ্ডবিধি প্রণীত হয়। আচ্ছা, আমরা মূলত এখনকার যে সংস্কার সমূহ যে বিষয়গুলো আমরা বলতে যাচ্ছি, লর্ড বেন্টিং এর শাসনামলের নানাবিধ সংস্কারের জন্য ভারতের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন। ভিডি মহাজন এ প্রসঙ্গে যথার্থই বলেছেন, তিনি বিজয় অভিযানের জন্য নহে বরং বিভিন্ন ক্ষেত্রে বহুবিধ সংস্কার প্রবর্তনের জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন। বেন্টিং ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। হুইগ আদর্শে বিশ্বাসী বেন্টিং মনে করতেন ভারতবর্ষের প্রতি ইংরেজ সরকারের নৈতিক কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আবার ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ সম্পর্কেও তিনি কম সজাগ ছিলেন না। আরও 5 জন গভর্নর জেনারেলের মতোই তিনিও ভারত উপনিবেশের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে বদ্ধপরিকর ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার সমূহ চার ভাগে ভাগ করা যায়: অর্থনৈতিক সংস্কার, শাসন সংস্কার, সামাজিক সংস্কার এবং শিক্ষা সংস্কার। আচ্ছা, অর্থনৈতিক সংস্কার, আমরা শাসন সংস্কারটা বলেছি, অর্থনৈতিক সংস্কারে চলে যাচ্ছি। গভর্নর জেনারেল হিসেবে বেন্টিং এর অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য ছিল সরকারের ব্যয় সংকোচন করা। কারণ প্রথম ব্রহ্মযুদ্ধের পরে কোম্পানির অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করে। সুতরাং দায়িত্বভার গ্রহণ করে বেন্টিংকে আর্থিক সমস্যা নিরসনে বিশেষভাবে সচেষ্ট হতে হয়। অবশ্যই এদেশে আসার সময় কোম্পানির ডাইরেক্টর সভা বেন্টিংকে ব্যয় সংকোচন এবং যুদ্ধনীতি পরিহার করে চলার পরামর্শ দিয়েছিলেন। তার ভারত আগমনের সময়কালীন কোম্পানির বার্ষিক ঘাটতি ছিল 10 লক্ষ টাকা। এই অবস্থা থেকে কোম্পানিকে উদ্ধার করার জন্য তিনি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত, বেন্টিং শান্তিকালীন সময়ে, সেই সময়ে বিষয়টা এরকম ছিল যে সেনাবাহিনীর সামরিক বাহিনীর কর্মচারীদেরকে ভাতা দেওয়া হতো যুদ্ধকালীন ভাতার পাশাপাশি তাদের শান্তিকালীন সময়ে সামরিক বাহিনীর কর্মচারীরা অর্ধেক ভাতা পেতেন। বেন্টিং এই অর্ধেক ভাতা, শান্তিকালীন সময়ে তাদের যে অর্ধেক ভাতা পেতেন, এটা বন্ধ করে দেন। দ্বিতীয়ত, উচ্চ স্তরের কর্মচারীদের অর্থাৎ উচ্চপদস্থ কর্মচারীদের বেতন তিনি হ্রাস করেন। তিনি কর্মচারীদের কাজ এবং দক্ষতা সম্বন্ধে একটি গোপন রিপোর্ট, দ্যাট মিনস এখনকার যুগে যেটাকে বলা হয় অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বলা হচ্ছে যে গোপনীয় রিপোর্ট, এটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এখন চালু আছে, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। তো এই বিষয়টি প্রথম লর্ড উইলিয়াম বেন্টিং তার এই যে অধীনস্থ কোম্পানির কর্মচারীদের দক্ষতা সম্পর্কে একটা রিপোর্ট নেওয়ার রেওয়াজ চালু করেন। আচ্ছা, এ ব্যবস্থা গ্রহণের ফলে তিনি সামরিক এবং বেসামরিক কর্মচারী মহলে অপ্রিয় হয়ে ওঠেন ঠিকই, কিন্তু এসব কাজে ডাইরেক্টর সভার সমর্থন থাকার কারণে তিনি কর্মচারীদের অসন্তোষ দূর করতে পেরেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন এটা আসলে কোম্পানির কর্মচারীদের পছন্দ হয়নি, কিন্তু যেহেতু ডাইরেক্টর সভার সমর্থন ছিল তার কার্যক্রমের পিছনে, স্বভাবতই তার কোনো অসুবিধা হয়নি, তিনি কর্মচারীদের অসন্তোষ দূর করতে পেরেছিলেন। তৃতীয়ত, সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তিনি মালবে উৎপন্ন আফিং এর উপর শুল্ক ধার্য করেন। বাংলাদেশের যেসব জমিকে নিষ্কর দেখানো হয়েছিল সেগুলোর উপরেও তিনি কর ধার্য করেন। মাদ্রাজে রায়তওয়ারি প্রথা এবং আগ্রায় 20 বছর মেয়াদী জমি বন্দোবস্ত প্রথা প্রবর্তন করে তিনি কোম্পানির রাজস্ব বৃদ্ধির পথ প্রশস্ত করেন। চতুর্থত, সিন্ধু দেশের আমিরদের সঙ্গে সন্ধি স্থাপন করে তিনি ইংরেজ বণিকদের ব্যবসা বাণিজ্যের পথ উন্মুক্ত করে দেন। বেন্টিং কর্তৃক এই ব্যবস্থা গ্রহণের ফলে কোম্পানির রাজস্বের লক্ষ লক্ষ টাকা ঘাটতি পূরণ হয়ে তহবিলে 15 লক্ষ টাকা উদ্বৃত্ত হয়। আমরা এখানে বুঝতে পারছি যে লর্ড উইলিয়াম বেন্টিং যে সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, সেখানে
তার দায়িত্ব গ্রহণের সময় যে 10 লক্ষ টাকা ঘাটতি ছিল আমরা বললাম, সেই ঘাটতি পূরণ করে 15 লক্ষ টাকা উদ্বৃত্ত হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি অর্থনৈতিক ক্ষেত্রে তিনি তার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেক্ষেত্রে তিনি সফলই হয়েছিলেন। বা ডাইরেক্টর সভা তাকে যে পাঠিয়েছিলেন যে লক্ষ্য নিয়ে, অর্থনৈতিক যে টার্গেট নিয়ে, সেগুলো তিনি পূরণ করতে সক্ষম হয়েছিলেন। প্রশাসনিক সংস্কার বেন্টিংয়ের শাসনামলে একটি উল্লেখযোগ্য ঘটনা। বেন্টিংয়ের ভারত আগমনের পূর্বে প্রশাসনিক ক্ষেত্রে কর্নওয়ালিস প্রবর্তিত রীতিনীতি অনুসরণ করা হতো। বেন্টিং প্রশাসন ব্যবস্থার প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তিনি কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক আপিল আদালত এবং ভ্রাম্যমাণ আদালত বিলোপ সাধন করে জেলায় ফৌজদারি মামলার বিচারের দায়িত্ব জেলা কালেক্টরের উপর ন্যস্ত করেন। তিনি, আমরা ইতিপূর্বে বলেছি, তিনি বিভাগীয় কমিশনের পদ তৈরি করেন এবং কয়েকটি জেলা মিলে বিভাগ গঠন করেন। কমিশনাররা তাদের বিভাগের অধীনস্থ জেলাগুলির ম্যাজিস্ট্রেট, কালেক্টর ও জজদের কাজের তদারকি করার দায়িত্ব লাভ করেন। বেন্টিং জেলাগুলিকে আবার কতগুলো মহকুমায় বিভক্ত করেন এবং মহকুমার শাসনভার তিনি জয়েন্ট ম্যাজিস্ট্রেট নামক পদ সৃষ্টি করে তাদের উপর ন্যস্ত করেন। পূর্বে ভারতীয়দের কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতো না, কারণ ইংরেজদের চোখে ভারতীয়রা ছিল দুর্নীতিপরায়ণ ও কর্মবিমুখ। বেন্টিং 1833 সালের সনদ আইন অনুযায়ী জাতি ধর্ম বর্ণের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে ভারতীয়দের প্রশাসনিক এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সদর আমিন প্রভৃতি পদে নিয়োগ দান করেন। তিনি, আমরা বলেছি যে বোর্ড অফ রেভিনিউয়ের সদর দপ্তর কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তর করেন। বিচারালয়গুলিতে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় স্থানীয় ভাষা ব্যবহারের নির্দেশ দেন। তিনি সর্বপ্রথম ভারতীয় পেনাল কোড বা দণ্ডবিধির ভিত্তি রচনা করেন। লর্ড বেন্টিংয়ের এসব ব্যবস্থা গ্রহণের ফলে কোম্পানির শাসন ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছিল। আচ্ছা, আমরা তোমাদের সংস্কার বিষয়ে আলোচনার আগে বলেছিলাম যে মূলত বেন্টিংয়ের যতগুলা সংস্কার ছিল সেই সংস্কারগুলোকে ছাড়িয়ে গিয়ে তার যে সামাজিক সংস্কার, এই সংস্কারগুলোই বেশি আলোচিত, বা ইতিহাসে এই সামাজিক সংস্কারের কারণেই তিনি স্মরণীয় হয়েছেন। আচ্ছা, তার সামাজিক সংস্কারের জন্য উইলিয়াম বেন্টিং ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের ভারতের হিন্দু সমাজে ছিল একাধিক অমানবিক কুসংস্কার, বা ভারতীয় সমাজ, হিন্দু সমাজ সেই সময় কুসংস্কারে আচ্ছন্ন ছিল, অথবা আমরা বলতে পারি কুসংস্কারের শিকার হয়েছিল। যেমন সেই সময় চালু ছিল সতীদাহ প্রথা, গঙ্গা দেবীকে সন্তান দান, কলিন্য প্রথা ইত্যাদি। বেন্টিংয়ের শাসনকালে সতীদাহ প্রথা নামে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল। এই মূলত এই সতীদাহ প্রথা উচ্ছেদের জন্যই তিনি, লর্ড উইলিয়াম বেন্টিং, ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। বহু প্রাচীনকাল থেকে এদেশে হিন্দু সমাজের ভিতরে এই সতীদাহ প্রথাটি চালু ছিল। সতীদাহ প্রথার আবার দুইটা ধরন ছিল, একটি হচ্ছে সহমরণ, আরেকটি হচ্ছে অনুমরণ। বলা হচ্ছে হিন্দু সমাজে সহমরণ, দ্যাট মিনস মৃত স্বামীর সঙ্গে একই চিতায় পুড়িয়ে মারা, এটা হচ্ছে সহমরণ, একসাথে মরা। এবং অনুমরণ, দূর দেশে অথবা স্ত্রী যেখানে থাকে সেখানে না, তিনি দূরে কোথাও ব্যবসা করতে গিয়ে বা কোনো কাজে গিয়ে বাইরে মৃত্যুবরণ করেছেন। এখন যেহেতু স্বামী মৃত্যুবরণ করেছেন, নিয়ম অনুযায়ী অনুমরণ বলা হচ্ছে যে সেইটাকে এরকম স্বামীর মৃত্যু হলে দূরবর্তী স্থানে স্ত্রীকে একাকী একটি চিতায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ বিসর্জন দিতে হতো, এটাকে বলা হচ্ছে অনুমরণ। ঐতিহাসিক স্মৃতের মতে বহিরাগত জাতিগুলি এই প্রথা ভারতে প্রচলিত করেছিল। তবে এর উৎপত্তি যেভাবেই হোক না কেন, এ প্রথার ফলে প্রতি বছর হাজার হাজার হিন্দু বিধবাকে স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হতো। জানা যায় 1818 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সির 800 জন সতী স্বামীর সঙ্গে সহমরণে যান। এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে প্রগতিশীল এবং উদারপন্থী ব্যক্তি মাত্রই বিরোধিতা করে আসছিলেন। মুঘল যুগে সম্রাট আকবর এই ঘৃণ্য প্রথা রোধ করার জন্য প্রয়াস চালিয়েছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর পূর্বে লর্ড ওয়েলসলি, লর্ড মিন্টো, লর্ড হেস্টিংস এবং লর্ড আর্মহার্স্ট এই প্রথা বন্ধ করার কথা ভেবেছিলেন, কিন্তু কার্যকরী বিশেষ কোনো ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হন, কারণ তাদের আশঙ্কা ছিল যে এই অমানবিক প্রথা উচ্ছেদ ঘটাতে গিয়ে সাম্রাজ্য বিস্তারের কর্মসূচি হয়তো ব্যাহত হবে। তাছাড়া আরও একটি বিষয় ছিল
যে এই প্রথাটি ভারতীয় হিন্দু সমাজের একটি ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, দীর্ঘদিন ধরে তাদের চলে আসছিল তাদের ভিতরে। এই হয়তোবা অনেকে মনে এই যে লর্ড, আমরা বলছি যে মুঘল সাম্রাজ্যের প্রচণ্ড প্রভাবশালী একজন সম্রাট আকবরের কথা বলছি, যে তিনিও এটা চেষ্টা করেছিলেন, পারেন নাই। কিন্তু একটা পর্যায়ে ইংরেজদের যে পূর্ববর্তী লর্ড ওয়েলসলি বলা হচ্ছে, লর্ড মিন্টো, এরাও চেষ্টা করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে তারা সরে এসেছিলেন এই জন্যই যে তাদের যে হয়তোবা এই দিকে সময় দিতে গেলে সেদিকে তাদের হয়তোবা সাম্রাজ্যবাদের যে চিন্তাভাবনা সেটা বাধাগ্রস্ত হবে। আর সর্বোপরি ভারতীয়দের ভিতরে যেটা সেন্টিমেন্ট কাজ করছে, যে দীর্ঘদিন ধরে চলে আসা যে একটা বিষয়, এই ধর্মীয় অনুভূতিতে তারা আসলে আঘাত দিতে চায়নি। সম্ভবত এই কারণেই হয়তোবা তারা এই জায়গাটাতে সফল হয়নি। এখন লর্ড উইলিয়াম বেন্টিং এই বিষয়টাতে সফল হয়েছিলেন, এবং তার এই সফলতার পিছনে কিন্তু এদেশীয় কিছু মহাত্মার মানে অবদান ছিল, যাদের কথা কখনো অস্বীকার করা যাবে না। লর্ড বেন্টিং এর এই দুশ্চিন্তা, এই অমানবিক প্রথা উচ্ছেদ ঘটাতে গিয়ে সাম্রাজ্য বিস্তারের কর্মসূচি হয়তো ব্যাহত হবে, এই চিন্তা ভাবনা করে তার পরবর্তী গভর্নর জেনারেলরা এই থেকে সরে এসেছিলেন। কিন্তু লর্ড বেন্টিং এর এই দুশ্চিন্তা প্রায় ছিল না। তাছাড়া এ সময় মহাত্মা রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকনাথ ঠাকুর প্রভৃতি ভারতীয় প্রগতিশীল ব্যক্তিগণ এই প্রথা রোধ করার জন্য তীব্র আন্দোলন শুরু করেছিলেন। ফলে এই প্রথার বিরুদ্ধে বেন্টিং দৃঢ় এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেন। 1829 খ্রিস্টাব্দে একটি আইনের দ্বারা সতীদাহ প্রথাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। এই প্রথা উচ্ছেদ সংক্রান্ত আইন বলবৎ করতে গিয়ে কোম্পানি রক্ষণশীল হিন্দুদের তীব্র ক্রোধের শিকার হয়েছিল, কিন্তু কোম্পানির সরকার রক্ষণশীল হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও জোর করে এই আইনটি কার্যকরী করেছিল। এভাবে ভারতীয় সমাজ থেকে এক অতি প্রাচীন ও নিষ্ঠুর প্রথার উচ্ছেদ ঘটে। ঠগী দমন। ঠগীদের দমন বেন্টিং এর অপর একটি উল্লেখযোগ্য কীর্তি। মুঘল সম্রাট আকবরের সময় হতে শুরু করে কোম্পানির শাসনকাল পর্যন্ত ঠগীরা ভারতবর্ষের সর্বত্র খুন, লুটতরাজ দ্বারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অতর্কিতভাবে পথচারীকে আক্রমণ করে তারা গলায় ফাঁস পরিয়ে মারা ছিল ঠগী দস্যুদের বৈশিষ্ট্য। ঠগীদের উপদ্রব সাম্রাজ্যের সর্বত্র ব্যবসা বাণিজ্যের যথেষ্ট ক্ষতি সাধন করেছিল এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। 1829 খ্রিস্টাব্দে বেন্টিং ঠগীদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানকে দায়িত্ব দেন। 1829 থেকে 30 খ্রিস্টাব্দে বহু চেষ্টায় তাদের গোপন ঘাঁটিগুলির খবর জোগাড় করে স্লিম্যান কঠোর হাতে তাদের দমন করেন। ঠগীদের দমনের ফলে ভারতের সর্বত্র জনমনে স্বস্তি ফিরে আসে এবং স্লিম্যানের খ্যাতি ঠগী স্লিম্যান হিসেবে সর্বত্র ছড়িয়ে পড়ে। ঠগীদের বিষয়ে একটু আমরা বলে নিই যে সেই সময় ঠগীদের অত্যাচারগুলো এরকম ব্যবসায়ীদের উপরে ছিল, পথচারীদের উপরে ছিল, এবং আরও ছিল যারা তীর্থস্থানে যেত, তার একসাথে অনেকগুলো লোক। এই যে অনেকগুলো লোকের ভিতরে এই ঠগীরা তাদের সাথে মিশে যেত। ঠগীরা তাদের সাথে মিশে যে তাদের সাংকেতিক ভাষায় কথা বলতো। এটা অনেকটা গল্পের আকারে তোমাদের আমরা বলি যে স্লিম্যান এইটা বুঝতে পারলেন, তাই স্লিম্যানকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন তিনি বুঝতে পারলেন যে কিভাবে তারা আক্রমণ করে। একটা পর্যায়ে তিনি খবর পেলেন যে এই যে ঠগীরা এরা সাংকেতিক ভাষায় কথা বলে এবং একটি দলের সাথে ভিড়ে যায়, দলের সাথে ভিড়ে যায়, তাদের সাথে মিশে যায় এবং সুযোগ বুঝে তারা অতর্কিতভাবে সেই লোকগুলোর উপর সাধারণ মানুষের উপর আক্রমণ করে। সেটা হোক একটি তীর্থযাত্রীদের উপরে, হোক ব্যবসায়ীদের উপরে, মূলত তারা ঢুকে যায় তাদের ভিতরে এবং সাংকেতিক ভাষায় কথা বলে। স্লিম্যান প্রথম যেই কার্যক্রমটি গ্রহণ করেন এই ঠগীদের দমনের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে তাদের সাংকেতিক যে ভাষাগুলা এগুলা তিনি আগে পাঠোদ্ধার করার চেষ্টা করেন। তাদের এই যে কোডিং, যে তাদের কথা, তাদের যে সাংকেতিক ভাষা, এইটা তিনি প্রথমে গোয়েন্দা হোক অথবা তার লোকজন হোক, যেভাবে হোক, এই তাদের গোপন এই যে পাঠোদ্ধারগুলো করেছিলেন সাংকেতিক ভাষার, এইটার পরে এবং তাদেরকে তিনি ধীরে ধীরে দমন করতে সমর্থন হয়েছিলেন। এবং এইটি তার মূলত লর্ড উইলিয়াম বেন্টিং এর আর একটি বড় অবদান। এই যে তাদের যে সাম্রাজ্যব্যাপী যে লুটতরাজ চলছিল, এই ঠগীদের দমনের মধ্য দিয়ে তিনি এটা
দূর করতে সমর্থ হয়েছিলেন। আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং এর শিক্ষা সংস্কারও একটি উল্লেখযোগ্য অধ্যায়। ঔপনিবেশিক ভারতের শিক্ষার ইতিহাসের উইলিয়াম বেন্টিং এর শাসনকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। 1813 সালের কোম্পানি সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। তোমরা জানো, আমরা যে চার্টার আইন বলা হয় বা সনদ আইন, এই সনদ আইন হচ্ছে 20 বছর পর পর আমরা তোমাদের বলেছিলাম রেগুলেটিং অ্যাক্টের ক্ষেত্রে, যে রেগুলেটিং অ্যাক্টে সবসময় বলা হয়েছিল প্রথম যে 20 বছর পর পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের শাসনের অনুমোদন নিতে হবে ব্রিটিশ পার্লামেন্টের নিকট থেকে। তো এই যে প্রথম তাদের যে প্রথম আর 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়, 1793 সালে হচ্ছে প্রথম চার্টার আইন প্রতি 20 বছর পর পর। 1793 এর পরে হচ্ছে 1813। 1813 সালে এই কোম্পানিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। টাকা যখন বরাদ্দ দেওয়া হলো, তখন আমাদের এই ভারতীয়দের মাঝে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা দিল যে কোন ভাষা শিক্ষার জন্য এটা বরাদ্দ দেওয়া হবে, এদেশীয় ভাষা না পাশ্চাত্য ভাষা। তো যাই হোক, একটা পর্যায়ে এইটা বিষয় নিয়ে ব্যাপক দ্বন্দ্ব দেখা দেয়। বেন্টিং এর আগমনের পূর্ব পর্যন্ত এই অর্থ শুধুমাত্র সংস্কৃত, ফার্সি প্রভৃতি প্রাচ্য ভাষাসমূহ শিক্ষার জন্য ব্যয় হতে থাকে। কিন্তু 1833 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এই অর্থ ইংরেজি ভাষা শিক্ষাদানের জন্য ব্যয় করতে মনস্থ করেন। পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী পণ্ডিতদের মধ্যে এক তীব্র বিতর্কের সূত্রপাত হয় এ নিয়ে। প্রাচ্যবিদ্যায় সুপণ্ডিত ছিলেন প্রিন্সেপ, উইলসন প্রমুখ ইংরেজগণ প্রাচ্য ভাষায় শিক্ষাদানের পক্ষে অভিমত ব্যক্ত করেন। অপরপক্ষে পাশ্চাত্যবাদীরা ইংরেজি ভাষার মাধ্যমে ভারতের শিক্ষা বিস্তারের সপক্ষে জোরালো মত প্রকাশ করেন। তাদের মতে একমাত্র আধুনিক পাশ্চাত্য দর্শন, বিজ্ঞান এবং সাহিত্য পাঠের মাধ্যমে ভারতীয়রা আলোকীয় হয়ে উঠতে পারে। এই মতের সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন পরিষদের সদস্য লর্ড মেকলে, আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায়। 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে ইংরেজি শিক্ষার সপক্ষে এক বিখ্যাত মিনিট বা স্মারকলিপি রচনা করে বড়লাট বেন্টিং এর কাছে পেশ করেন। এই মিনিটে মেকলে ইংরেজি শিক্ষার সপক্ষে একটি তীক্ষ্ণ যুক্তিবাদী ব্যাখ্যা দান করেন। মেকলের মিনিটকে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি দিকচিহ্ন বলা হয়। বড়লাট লর্ড বেন্টিং নিজেও ইংরেজি শিক্ষাকে কোম্পানি সরকারের শিক্ষানীতি হিসাবে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন। 1835 খ্রিস্টাব্দের 7 মার্চ শেষ পর্যন্ত ইংরেজি শিক্ষারই জয় হয়, অর্থাৎ পাশ্চাত্য ভাষায় শিক্ষাদানের যেই কনসেপ্টটা ছিল সেটাই জয় হয় এবং লর্ড উইলিয়াম বেন্টিং এটি অনুমোদন করেন এবং অনুমোদনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন তার আইন সদস্য লর্ড মেকলে। আচ্ছা, মূল্যায়ন। উপযুক্ত আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যায় যে ভারতবর্ষে লর্ড বেন্টিং এর 7 বছরের স্বল্পকালীন শাসনকাল ছিল ঘটনা সমৃদ্ধ। একটি সুষ্ঠু শাসন ব্যবস্থার প্রবর্তন, শাসন কার্যে ভারতীয়দের অংশগ্রহণ করার সুযোগ বৃদ্ধি, জনহিতকর সংস্কার যেমন গঙ্গায় সন্তান ভাসিয়ে দেওয়া এবং সতীদাহ নিষিদ্ধকরণ, ঠগি দমন, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন প্রভৃতির ক্ষেত্রে জন্য বেন্টিং এর শাসনকাল ভারতের ইতিহাসে সমধিক প্রসিদ্ধ হয়ে আছে। এই সংস্কারগুলির জন্য অনেকে বেন্টিংকে উদার শাসক হিসেবে চিহ্নিত করেন। অনেকে মত প্রকাশ করেন যে বেন্টিং জেরেমি বেন্থাম, জন স্টুয়ার্ট মিলের উপযোগিতাবাদ বা হিতবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে উপযুক্ত সংস্কারগুলি চালু করেছিলেন। উপযোগবাদী দর্শনের মূল কথা ছিল অধিকাংশ মানুষের বৃহত্তম কল্যাণ সাধন, গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। তবে বেন্টিং এর শাসন অধিকাংশ ভারতীয়দের কতখানি কল্যাণ সাধন করেছিল সে বিষয়ে বলা কঠিন। প্রথমত, তার শাসনামলে ভারত থেকে প্রচুর পরিমাণ স্বর্ণ ও রৌপ্য ইংল্যান্ডে প্রেরণ করা হয়, যা অনিবার্যভাবে ভারতে আর্থিক সংকট ডেকে নিয়েছিল। দ্বিতীয়ত, বেন্টিং ইংল্যান্ডে কোম্পানির বর্ধিত ব্যয় নির্বাহের জন্য ভারতীয় কোষাগার থেকে প্রায় 1 কোটি পাউন্ড ইংল্যান্ডে প্রেরণ করেন। ভারত থেকে এই বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ নির্গমনে ভারতীয়দের নিশ্চয় উপকার করেনি, ভারতীয়দের ক্ষতি করেছিল। তৃতীয়ত, ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে বেন্টিং জমিদার বা রায়তদের কোনো ছাড় দেননি। চতুর্থত, তিনি ভারত থেকে রপ্তানিযোগ্য পণ্যের উপর বিভেদমূলক বাণিজ্য শুল্ক তুলে দেননি, বরং ভারতে আমদানিকৃত বিলেতি পণ্যের অনুপ্রবেশের সুযোগ করে দেন। পঞ্চমত,
উন্নয়নমূলক খাতেও বেন্টিংয়ের শাসনামলে ব্যয় ছিল খুবই সীমিত। ষষ্ঠত, ভারতে ইংরেজি শিক্ষার জন্য আইন পাশ করা হলেও ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য তিনি কোনো অর্থ বরাদ্দ করেননি। সপ্তমত, তিনি ভারতীয়দের স্বায়ত্তশাসনের অধিকার দেননি, বরং ভারতে অন্যান্য বড়লাটের ন্যায় বেন্টিংও একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন কাঠামো গড়ে তুলতে যত্নবান হয়েছিলেন। উপযুক্ত কারণে অনেকে মনে করেন ভারতে বেন্টিংয়ের শাসন সংস্কারের মূল ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের আধিপত্য আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। ভারতীয়দের কল্যাণ সাধন নয়, ব্যক্তি জীবনে উদারপন্থী দৃষ্টিভঙ্গির পরিচয় তিনি দিয়েছিলেন সত্য, কিন্তু তার শাসন সংস্কারের উদারপন্থের ছাপ বিশেষ স্পষ্ট নয়। এজন্য বেন্টিংয়ের জীবনীকার জন রাসেল্লি বেন্টিংকে একজন উদারপন্থী সাম্রাজ্যবাদী হিসাবে আখ্যায়িত করেছেন। যা হোক, বেন্টিংয়ের এসব সমালোচনা সত্ত্বেও আধুনিক ভারতবর্ষের ইতিহাসে তার নাম জনকল্যাণমূলক সংস্কারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যান্য গভর্নর জেনারেলের মতো তার সময়ে কিছু পররাষ্ট্রনীতি ছিল, আমরা সেই জায়গাটা একটু দেখে নিতে চাই। বৈদেশিক ব্যাপারে লর্ড উইলিয়াম বেন্টিং সম্পূর্ণ নিরপেক্ষ নীতি অনুসরণ করার পক্ষপাতী ছিলেন, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি এর ব্যতিক্রম করতে পিছপা হননি। তার নিরপেক্ষ নীতির সুযোগ নিয়ে গোয়ালিয়র, জয়পুর, ভোপাল, বরোদা রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগ শুরু হলে বেন্টিং হস্তক্ষেপ করতে বাধ্য হন। উত্তরাধিকার দ্বন্দ্বের সুযোগ নিয়ে কাছাড় রাজ্য এবং অভ্যন্তরীণ গোলযোগের কারণে বেন্টিং কুর্গ রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। অরাজকতার অভিযোগে মহীশূর রাজ্যকেও তিনি কোম্পানির শাসনাধীনে আনেন। উত্তর পশ্চিম সীমান্তে রুশ আক্রমণের ভয়ে তিনি পাঞ্জাবের মহারাজ রঞ্জিত সিংহ এবং সিন্ধুর আমিরদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। এই মিত্রতা স্থাপনের ফলে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আমরা মূলত শেষ সময়ে তোমাদের যেটা বললাম যে পররাষ্ট্রনীতি, এইটা আসলে উল্লেখযোগ্য, এটা অত বেশি আলোচিত না। আলোচিত মূলত লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সামাজিক সংস্কারটা, এবং সামাজিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার, শাসন সংস্কার, এই বিষয়গুলো। পররাষ্ট্র বিষয় নিয়ে অত বেশি আমাদের আলোকপাত করার সুযোগ নেই। আমরা লর্ড বেন্টিংয়ের সংস্কার বলতে যে বিষয়টিকে হাইলাইট করি সেটা মূলত সামাজিক সংস্কারকে ঘিরে। আর সামাজিক সংস্কারের পাশাপাশি আমরা হয়তোবা আরেকটু আইন বা বিচারিক ক্ষেত্রে যে সংস্কারগুলো সেই বিষয়গুলো আলোচনা করি। তবে আসলে আমরা সবসময় হাইলাইট করি বা সবসময় তার এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করি সংস্কারক হিসেবে সামাজিক সংস্কারটিকে। দ্যাট মিনস সামাজিক সংস্কার, এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে তার সতীদাহ প্রথা এইটি, এবং ঠগিদম, কর্নেল তার অধীনে তার সময় কর্নেল সুলেইমানের ঠগিদের দমন। তো আবারও তোমাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।